12 বছর ইংলিশ পড়েও কেন পার্টস অফ স্পিচ থেকে কোনো ধরনের কোশ্চেন করা হলে তা আমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারি না। সো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা পলিটেকনিক অ্যাডমিশন নিতে চাচ্ছ তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ। প্রতি বছর এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন করা হয়ে থাকে, কিন্তু আমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারি না। সো যারা পলিটেকনিক অ্যাডমিশন নিতে যাচ্ছ তাদের জন্য এই প্র্যাকটিসগুলো যদি করা হয় তাহলে খুব সহজেই সে পার্টস অফ স্পিচ থেকে যে কোনো কোশ্চেন করুক না কেন সে সহজে অ্যান্সার করতে পারবে। সো ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি একজন পলিটেকনিক অ্যাডমিশন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাকে এই পার্টস অফ স্পিচ চ্যাপ্টারটা ভালোভাবে কমপ্লিট করতে হবে, কেননা এখানে তোমার 2 মার্ক কমন থাকবে। সো তাহলে চলো আমরা শুরু থেকেই শুরু করি যে কিভাবে পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন আসলে আমরা তা অ্যান্সার করব যেন আমাদের মাথায় থাকে। সো শুরুতে বলে নেই ডিয়ার স্টুডেন্ট, আমরা পার্টস অফ স্পিচ পড়ি, শুধুমাত্র সংজ্ঞাগুলো মুখস্থ করি কিন্তু তার ব্যবহার জানি না। সো তোমাকে মনে রাখতে হবে পার্টস অফ স্পিচের শুধুমাত্র সংজ্ঞা মুখস্থ করলেই হবে না, তার ব্যবহার জানতে হবে। কে কখন কোথায় বসে, কার সামনে বসছে, কার পিছনে বসতেছে এবং কার মাঝখানে বসতেছে, বিষয়গুলো যদি তুমি ভালোভাবে প্রপারলি আইডেন্টিফাই করতে পারো তাহলে তুমি পার্টস অফ স্পিচ খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে। ঠিক আছে? ওকে, আমরা জানি পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, তাই না? পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, মানে 8টা জিনিস রয়েছে। 8টা জিনিসের বাইরে আর কোনো কিছু নেই, পৃথিবীতে কোনো ইংলিশই হয়ে থাকে না। সো 8টা জিনিসের ভিতরে যে 8টা জিনিস রয়েছে আমরা শুধুমাত্র সংখ্যাগুলো জানি। ইতিমধ্যে তোমরা এগুলো পড়ে নিয়েছো, আমি বিশ্বাস করি। সো তোমরা প্রত্যেকটা সংজ্ঞা জানো। সো তোমাকেই জানতে হবে এগুলোর ব্যবহার কোথায়, কেন ব্যবহার করা হচ্ছে এবং কেন বসে। ঠিক আছে? সো আমি আজকে তোমাদের এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিকগুলো আউট নলেজ করে দেবো তোমাদের। ঠিক আছে? যেন তোমরা সহজেই বুঝতে পারো। সো প্রশ্ন হতে পারে কয় ধরনের পার্টস অফ স্পিচ রয়েছে? খুব একটা সিম্পল কোশ্চেন বা ইজি কোশ্চেন, তো আমরা সবাই জানি সেটি হচ্ছে 8 ধরনের পার্টস অফ স্পিচ রয়েছে। ওকে, এখন আমরা দেখব সেটি হচ্ছে নাউন থেকে কী ধরনের কোশ্চেন করতে পারে, যেহেতু পার্টস অফ স্পিচের প্রথম অংশটাই হচ্ছে নাউন, তাই না? সো নাউন থেকে কী ধরনের কোশ্চেন করতে পারে বা আসলেই তুমি কীভাবে অ্যান্সার করবে। সো তোমাদের নাউন রয়েছে 5 প্রকার। সো এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন করা হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নাউনটাই। এখানে আমরা অনেকেই ভুল করি কারণ এটা সবচেয়ে কমন একটা বিষয় আর সহজ একটা বিষয়। সো বলছে কোনটি কালেকটিভ নাউন। সো কালেকটিভ নাউন কাকে বলে বা কালেকটিভ নাউন কোন ধরনের হয়ে থাকে সেই বিষয়টা তোমাকে আগে ভালো করে জানতে হবে, চিনতে হবে। তাছাড়া তুমি তো এগুলো আইডেন্টিফাই করতে পারবে না, শুধু মুখস্থ করলে তো আর হচ্ছে না, তাই না? সো কালেকটিভ মানে হচ্ছে সংরক্ষিত, যেগুলো একত্রে থাকে। ঠিক আছে? কালেকটিভ মানে হচ্ছে সংরক্ষিত, যেগুলো একত্রে থাকে সেই জিনিসগুলোকে আমরা বলবো কালেকটিভ নাউন। সো এখানে 4টি অপশন রয়েছে। লাইব্রেরি রয়েছে, এটাকে কালেকটিভ নাউন বলা যায়। মান্থ রয়েছে, এটা কি কালেকটিভ নাউন বলা যায়। বুকস রয়েছে, এখানে কি কালেকটিভ নাউন বলা যায়। বয় রয়েছে, এটা কি কালেকটিভ নাউন বলা যায়। যাচ্ছে না। সো বয় কেন বলা যাচ্ছে না? বয় মানে হচ্ছে একজন বালক, সো এটা তো একজনের কথা বলছে, এখানে তো কালেকটিভ হইল না। মান্থ মানে হচ্ছে একটা মাসের কথা বলছে, এটাও কালেকটিভ হইল না। বুকস বলতে এখানে বইগুলোর কথা বলা হয়েছে, তাহলে এটাও কিন্তু কালেকটিভ হইল না। তাহলে কালেকটিভ হইলটা কোনটা? কালেকটিভ মানে হচ্ছে আমরা আর্মি দেখেছি, তারপর হচ্ছে পুলিশ বাহিনী দেখেছি, এই ধরনের কালেকটিভ নাউনগুলো হচ্ছে কালেকটিভ নাউন। তার মানে যেটা সমগ্র কোনো কিছুকে না বুঝিয়ে একটা জিনিসকে বোঝাবে, কিন্তু সেটা গুটি কয়েক হবে, একত্রে থাকবে, এমন জিনিসকে বোঝাবে। ঠিক আছে? যেমন লাইব্রেরিয়া। ঠিক আছে? লাইব্রেরি এই জিনিসটা কিন্তু একটা কমন। লাইব্রেরি তো সকল লাইব্রেরি না, বাট কিছু কিছু জিনিসগুলো নেই, সেটা হচ্ছে লাইব্রেরি তৈরি হচ্ছে, ওই জিনিসটাকেই বলা হচ্ছে একটা কালেকটিভ নাউন, মানে সংগ্রহ করা বা সমষ্টি জাতীয় কোনো কিছু নাউনকে বোঝালে আমরা কালেকটিভ নাউন বলবো। ঠিক আছে? ওকে, 2 নম্বর বলছে কামাল ডিড নট জয়েন দ্য আর্মি। সো কামাল ডিড নট জয়েন দ্য আর্মি, হিয়ার দ্য ওয়ার্ড আর্মি। আর্মি এখানে কী হিসেবে ব্যবহার করা হয়েছে? আবারও বলছি, একটা পার্টস অফ স্পিচ তুমি তখনই ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবে যখন ওই জিনিসটা একটা বাক্যের মধ্যে ব্যবহার করা হবে, কারণ বলাই হয়েছে পার্টস অফ স্পিচ মানে হচ্ছে বাক্যের অংশ। সো বাক্যের অংশ না হলে তুমি ওই জিনিসটা কখনোই আইডেন্টিফাই করতে পারবে না, কারণ একটা শব্দ কখনো নাউন হতে পারে, কখনো প্রোনাউন হতে পারে, কখনো অ্যাডজেক্টিভ হতে পারে, কখনো ভার্ব হতে পারে, বিভিন্ন ধরনের তার ব্যবহার রয়েছে। কিন্তু তুমি যখন একটা বাক্যে সেই শব্দটাকে ব্যবহার করবে তখন তার উপরই নির্ভর করে তার পরিচয় হবে। ঠিক আছে? সো বলছে কামাল, আর্মি শব্দটা এখানে কী হিসেবে ব্যবহার করা হয়েছে? সো বলছে কামাল ডিড নট জয়েন দ্য আর্মি। আর্মি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। সো এখানে কালেকটিভ নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। আমি বলেছি আর্মি, পুলিশ, বিডিআর, এগুলো এক একটা কালেকটিভ নাউন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। সো ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন না অ্যাবস্ট্রাক্ট নাউন? সো ম্যাটেরিয়াল বলতে যে জিনিসগুলো আমরা পরিমাণ করতে পারি না, গণনা যায় না বা গুনতে পারি না, ওই জিনিসগুলো যেমন পানি, লবণ এই ধরনের হতে পারে। কমন নাউন বলতে যেগুলো সবাই সাধারণত ব্যবহার করে থাকে। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণ জাতীয় যে জিনিসগুলো হচ্ছে। কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টি জাতীয় গুণক কিছুকে বোঝাবে। ঠিক আছে? সো 3 নম্বর বলছে হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড। এই যে কেমিস্ট্রি, এই কেমিস্ট্রি শব্দটি কী ধরনের নাউন তা বোঝাচ্ছে এই বাক্যের ভিতর, সেই জিনিসটাকে বলছে। যদিও এটা কিন্তু বাক্য না, বলছে একটা শব্দ, এই শব্দটা কী ধরনের বোঝাচ্ছে তা আইডেন্টিফাই করতে বলা হয়েছে।
সো বলছে এটা ম্যাটেরিয়াল নাউন না প্রপার নাউন না অ্যাবস্ট্রাক্ট নাউন না হচ্ছে কি কমন নাউন। সো এটা তো কমন নাউন না। কেমিস্ট্রি মানে হচ্ছে একটা কি সাবজেক্ট, তাই না? সাবজেক্ট, সো এটা একটা কি নাউন হতে পারে সেই জিনিসটা আমরা কিন্তু সহজে বলবো, সেটা হচ্ছে কি প্রপার নাউন, মানে একটা নির্দিষ্ট নাম বোঝাচ্ছে। কেমিস্ট্রি রয়েছে, ইকোনমিক্স রয়েছে, ফিজিক্স রয়েছে, মানে একটা জিনিসের সঠিক নাম, যে নামটা ধরে তাকে ডাকা হচ্ছে বা কল করা হচ্ছে তাকে আমরা সাধারণত কী বলে থাকি প্রপার নাউন। যেমন আমার নাম যদি আমি বলি, আমার নামটাও একটা প্রপার নাউন হবে, তোমার নাম তুমি বললে সেটাও একটা প্রপার নাউন হবে। অর্থাৎ যখন কাউকে নির্দিষ্ট নামে ডাকা হচ্ছে সেই নির্দিষ্ট নামকে আমরা বলবো প্রপার নাউন, ঠিক আছে? ওকে, এবার বলছে 5 নাম্বার, বলছে হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড। এই যে ইনফ্যান্সি, এই ইনফ্যান্সি শব্দটা কী হিসেবে ব্যবহার করা হয়েছে? আমরা জানি ইনফ্যান্সি মানে হচ্ছে শিশুত্ব, ঠিক আছে? ইনফ্যান্সি তাহলে কমন নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কালেকটিভ নাউন অথবা ম্যাটেরিয়াল নাউন। সো এখানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? শিশুত্ব অর্থাৎ যে গুণবাচক কোনো কিছুকে বোঝাচ্ছে। এখন হুইচ ওয়ান ইজ এ কমন নাউন, এখানে বলা হচ্ছে কোন শব্দটি কমন নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। কমন নাউন মানে সবাই যেই নামটা ধরে ডাকে বা সবার কাছে যে নামে সবাই পরিচিত রয়েছে, যেমন ইনফ্যান্ট, তারপর হচ্ছে সল্ট, আর্মি, তারপর হচ্ছে স্টুডেন্টশিপ। দেখো সল্ট মানে হচ্ছে লবণ, এটা সবাই বলে ডাকে না। আর্মি এটা সবাই প্রয়োজন, এটা কালেকটিভ নাউন। তারপর এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তারপরে স্টুডেন্টশিপ, ঠিক আছে, এটাও একটা প্রপার নাউন। তাহলে এটা ইনফ্যান্সি। সো এটাই হচ্ছে আমাদের হচ্ছে কমন নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারপর বলছে হুইচ হোয়াট ইজ নট এ নাউন, বলছে এমন 4টি শব্দ আছে যে শব্দটা নাউন না। তাহলে কোনটা? ডিফেম মানে হচ্ছে কী করা, ফেম মানে হচ্ছে কি খ্যাতি করা, সো ডিফেম মানে হচ্ছে কি মর্যাদাহীন করা। তারপর হচ্ছে ইনডিমিনিটি রয়েছে, ইনসুলুয়েশন রয়েছে, আর্টিকুলেশন রয়েছে। সো ডিফেম মানে হচ্ছে কুৎসত রটানো। সো এখানে বলছে নাউন কোনটা না, তাহলে এই যে ডিফেম, তাহলে আমরা ফেম মানে জানি কি ফেম করা, তার মানে কি তাকে হচ্ছে কি তার হচ্ছে খ্যাতি আরও সুনাম বৃদ্ধি করা। সো ডিফেম করেছে, তার সুনাম নষ্ট করেছে, তার নামে বদনাম ছড়িয়েছে। আর বাকিগুলো দেখো টি আইগন নাউন, টি আইগন নাউন, তারপরে টি অন রয়েছে। তো এই শব্দগুলো দেখে আমরা বুঝতে পারছি এগুলোকে নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। বাট ডিফেম শব্দটা কিন্তু নাউনকে রিপ্রেজেন্ট করে না। সো এই শব্দটা হচ্ছে অবশ্যই কোনটা? অবশ্যই এটা একটা ভার্ব। সো এই জন্য আমরা এখানে টিক চিহ্ন দিয়েছি ক নাম্বার, ঠিক আছে? এইভাবে শব্দগুলো আইডেন্টিফাই করে নিতে হবে যে আসলে কোন শব্দটা কোন জিনিসটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? সো এই পাশে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ দিয়েছি, বাক্য, সেগুলো যদি একটু খেয়াল করি কোনটি কমন নাউন বোঝাচ্ছে। কমন নাউন, সো এখানে ফেব্রুয়ারি আছে, মাউথ আছে, জুট আছে, ক্লাস আছে। সো এটা কোন জিনিসটাকে কমন নাউন বলাচ্ছে? কমন নাউন বলতে এখন দেখো সাধারণ নামে যেটা মাউথ রয়েছে, জুটটা একটা নাম, প্রপার নাম, ক্লাস একটা প্রপার নাম, তারপর হচ্ছে ফেব্রুয়ারি একটা প্রপার নাম, কিন্তু মাউথ হচ্ছে একটা মুখ, কিন্তু এটা হচ্ছে কি কমন নাউন। কমন বলতে সাধারণত যেটা সবাই ডাকে। সো আমরা এখানে কমন নাউন ব্যবহার করতে পারি। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি? যে অবশ্যই আমাকে তার আগে পূর্বে জানতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কী, ম্যাটেরিয়াল নাউনটা কী, কমন নাউনটা কী, প্রপার নাউনটা কী। যদি আমি এগুলো ভালোভাবে জানি তাহলে আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে? সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা নাউন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো। ওকে, এরপর আমরা পরবর্তীতে জানবো সেটি হচ্ছে প্রোনাউন সম্পর্কে। সো প্রোনাউন এখন কিভাবে চিনবো বা কিভাবে আইডেন্টিফাই করব? সো প্রোনাউন মাত্র কয়েকটা রয়েছে, 10 থেকে 12টা শব্দ রয়েছে প্রোনাউন, যেগুলো নামের পরিবর্তে ব্যবহার করা হয়ে থাকে। যেমন রয়েছে হি রয়েছে, শি রয়েছে, ঠিক আছে, উই রয়েছে, আই রয়েছে, তারপর আস রয়েছে, তারপরে হচ্ছে আমরা যদি বলি যে কোনো একটা নাম রয়েছে, সো এগুলো নামের পরিবর্তে আমরা কী করতেছি? ব্যবহার করতেছি। ইট রয়েছে, দিস রয়েছে, দ্যাট রয়েছে। সো এগুলো প্রোনাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাই তো এই জন্য বলা হয়েছে হুইচ ওয়ান ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন। আবার প্রোনাউনের ভিতরে অনেকগুলো ভাগ রয়েছে। তার রিফ্লেক্সিভ বলতে বোঝাচ্ছে কোন নাউনটি, যেটা হচ্ছে নিজস্বকে বোঝাচ্ছে। মাই সেলফ রয়েছে, ইয়োর সেলফ রয়েছে, দ্যাম সেলফ রয়েছে। এই যেগুলো শব্দ সেলফ রয়েছে ওগুলোকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে চিহ্নিত করছি। সো এখানে আমরা অনেকগুলো উদাহরণ দিয়েছি, তুমি চাইলে এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো নিজে থেকে মুখস্থ করে নিতে পারো। অবশ্যই এগুলো মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে? ওকে, বলা হয়েছে হুইচ অন ইজ দ্য আইডেন্টিফাই প্রোনাউন। বলা হয়েছে আইডেন্টিফাই প্রোনাউন কোনটি? এইখানে বলো আইডেন্টিফাই, যে শব্দটা দ্বারা নির্দিষ্ট করে বোঝানো হয়। তাহলে আইডেন্টিফাই বলতে এনিবডির কথা বলছে। মাইসেলফ বলতে নিজে, হু বলতে যে কেউ হতে পারে, দে বলতে তারা নির্দিষ্ট করছে। বাট এনিবডি বলতে যে কাউকে নির্দিষ্ট করছে, আইডেন্টিফাই করা হয়। বলা হয় যে তুমি যে কেউ সামনে আসো, তার মানে আইডেন্টিফাই করে বলা হচ্ছে এমন কিছু। সো রিফ্লেক্সিভ প্রোনাউন শব্দগুলো আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম, ঠিক আছে?
ওকে, এরপর বলা হয়েছে যে ভার্ব নিচের কোনটি? ভার্ব মানে আমরা কি জানি? ভার্ব মানে খুব সহজে যেটা হয় সেটা হচ্ছে কি কাজ করা। তার মানে পৃথিবীতে যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় সেই জিনিসটাকে আমরা ভার্ব বলতে পারি। তাহলে যেটাই শব্দ থাকুক আমরা শুধুমাত্র দেখব যে ভার্বটা বা যে শব্দটা দেওয়া হয়েছে সেই শব্দটা দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে কি না। যদি কাজ করা বোঝায় তাহলে সেটাকে চোখ বন্ধ করে ভার্ব অপশনে আমরা টিক চিহ্ন দেব। ভার্ব আবার কিন্তু অনেক ধরনের রয়েছে, সো বিষয়গুলো ছোটো ছোটো বিষয়গুলো অবশ্যই জানতে হবে। যেহেতু 12 বছর পড়াশোনা করেছো, অবশ্যই তুমি এই বিষয়গুলো যদি না জানো তাহলে তো অনেক লস হয়ে যাবে, তাই না? বলা হচ্ছে হি রাইটস আ লেটার। সো রাইটস এখানে মানে হচ্ছে লেখা। সো এখানে রাইটস ইন দিস সেন্টেন্স, রাইট কী হিসেবে ব্যবহার করা হয়েছে? অবশ্যই এটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। সহজ প্রশ্ন, বাট এখানে বলা হচ্ছে কোন ধরনের ভার্ব? ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব, অক্সিলারি ভার্ব হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সো আমরা জানি ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। ট্রান্সিটিভ ভার্ব কাকে বলে, ইনট্রান্সিটিভ ভার্ব কাকে বলে, এগুলো পড়ার জন্য আরও অনেক বেসিক ক্লাসগুলোর প্রয়োজন হয়। বাট আমি যদি এখন এগুলো বেসিক ক্লাস নিতে যাই তাহলে অনেকটা সময় লস হয়ে যাবে। সো অবশ্যই তোমরা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে, ঠিক আছে? ওকে, এরপর আমরা দেখবো সেটি হচ্ছে অ্যাজেটিভ। অ্যাজেটিভ মানে কি স্যার? অ্যাজেটিভ মানে হচ্ছে একটা দোষ গুণ অবস্থা বোঝায়। এটা আমরা সবাই মুখস্থ করেছি, বাট এটার ব্যবহার কখনো আমরা জানি না। সো মনে রাখতে হবে নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। কবে? পূর্বে বসবে, ঠিক আছে? পূর্বে বসবে বা পরে বসে। তাহলে নাউন প্রোনাউনের পূর্বে বসে বা পরে বসে যে শব্দটাকে ওই নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে দেখো তার ব্যবহার আমরা পেয়ে গেলাম। তাহলে কোথায় বসবে? পূর্বে বসতেও পারে, পরে বসতেও পারে। কার পূর্বে? নাউনের পূর্বে অথবা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন প্রোনাউন সম্পর্কে একটা বাড়তি তথ্য দিবে, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। তো বলছে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ডিউটি। ডিউটি সম্পর্কে সবাইকে কেয়ারফুল থাকা উচিত, সতর্ক থাকা উচিত। তাহলে ওয়ান শুড বি। সো এখানে বলা হয়েছে যে কোন শব্দটা তোমাকে? ওয়ান শুড, ঠিক আছে? ওয়ান শুড, একজনকে, ওয়ান্স। তাহলে এখানে বলছে ওয়ানকে ফলো করে ওয়ান্সের পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তো এরকম আরও অনেক ধরনের শব্দ রয়েছে। প্রিপোজিশন। সো প্রিপোজিশন মোটামুটি তোমার 15 থেকে 20টা তুমি যদি মুখস্থ রাখতে পারো তাহলে কে কোথায় কখন বসতেছে তুমি এটা খুব সহজে বুঝে নিতে পারবে যে এটা হচ্ছে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে আমরা যদি বলি কনজাংশন। কনজাংশন মানে কি? এটাও একটা হচ্ছে প্রিপোজিশনের মতো কাজ করে, তবে এটা একটা বড় কনজাংশন প্রিপোজিশন হিসেবে কাজ করে। দুই পাশে দুইটা বাক্য থাকতে হবে। কি থাকতে হবে? বাক্য, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো? বাক্য থাকলে আমরা সেটা হচ্ছে কনজাংশন বলবো। আর যদি ও শব্দ থাকে, দুই পাশে দুইটা শব্দ, তাহলে সেটাকে আমরা বলবো অবশ্যই প্রিপোজিশন। তাহলে মাঝখানে প্রিপোজিশন বলবে আর মাঝখানে কনজাংশন বলবে। তাহলে কনজাংশন কীগুলো হয়? সেটা হচ্ছে অ্যান্ড হয়, ঠিক আছে? অর হয়, বাট হয়, আর একটা হচ্ছে ইয়েট হয়। এই 4টা মুখস্থ রাখলেই হচ্ছে কনজাংশন। বাকিগুলো খুব একটা ব্যবহার করা হচ্ছে না তোমাদের জন্য। সো এই 4টা জিনিস মুখস্থ রাখলেই হচ্ছে। তাহলে শেষ। ইন্টারজেকশন বলতে কি? পিঁপড়া মশা কামড়ালে কী ধরনের অনুভূতি হয়? খেলা জয় হইলে বা পরাজয় হলে কী ধরনের অনুভূতি আমরা প্রকাশ করি, ওই জিনিসটাকে আমরা বলছি ইন্টারজেকশন। সো এইভাবে জিনিসগুলো তুমি যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে তোমার জন্য অনেক ইজি হয়ে যায়। সো এখন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা তোমাদেরকে যদি দেখি, দেখো এখানে প্র্যাকটিস রয়েছে। দেখো হি হ্যাজ শোন নো রং। সো এই যে নো রং, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ বা অ্যান, কী হতে পারে সেই জিনিসটাকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে। তো এই যে রং বলছে এটা নাউন না প্রোনাউন? দেখো হি হ্যাজ শোন নো রং, তার কোনো ধরনের ভুল ছিল না। সো এই 4 জিনিসটা কি? নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। দেখো নো রং, তাহলে রং ছিল না। তাহলে এই যে নাউন হিসেবে আমরা কীভাবে বুঝবো? কারণ আমরা জানি একটা বাক্যে সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে ব্যবহার করা নাউন বা প্রোনাউন হিসেবে। যেহেতু এটা প্রোনাউন না তাহলে অবশ্যই এটা কী হবে? নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, আমরা এটা নাউন ইউজ করবো, ঠিক আছে? ওকে, তারপর আরেকটা দেখো, হি স্লিপস এ সাউন্ড স্লিপ। হিয়ার সাউন্ড, এই সাউন্ড শব্দটা কী হিসেবে ব্যবহার করা হয়েছে? সো দেখো স্লিপ মানে হচ্ছে কি? ঘুমানো। তাহলে কীভাবে ঘুমাচ্ছে? সাউন্ড স্লিপ। তার ঘুমের জিনিসটাকে সে কী করেছে? একটা বাড়তি তথ্য দিয়েছে। তাহলে সে কীভাবে ঘুমাচ্ছে? তার ঘুমের অবস্থা সম্পর্কে জানতে চেয়েছে। তাহলে দেখো সাউন্ড স্লিপ, তার মানে এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, ঠিক আছে? এখন কীভাবে বুঝবো যেটাই অ্যাডজেক্টিভ হচ্ছে? ভার্বও তো হতে পারতো। দেখো হি স্লিপস, তার মানে স্লিপ মানে হচ্ছে কি? ঘুমানো। কী রকম করে ঘুমায়? হি স্লিপে সাউন্ড স্লিপ। সো স্লিপ একটা নাউন। সো নাউনের পূর্বে যে শব্দটা বসছে ওই জিনিসটাকে আমরা কি বলতে পারি? অ্যাডজেক্টিভ বলতে পারি, তাই না? সো এই জিনিসটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এখন বলছে ফ্রিকুয়েন্সি। এই যে ফ্রিকুয়েন্সি শব্দটি আছে, ইজেন, এটা নাউন ভার্ব অ্যাডজেক্টিভ কী হবে? সেই জিনিসটা বলতে ফ্রিকুয়েন্সি মানে হচ্ছে কি? এই শব্দগুলো দেখে এনসি শব্দ শেষে যদি সি ওয়াই থাকে তাহলে আমরা নাউন বলতে পারি। আর ফ্রিকুয়েন্সি মানে হচ্ছে বারবার একটা শব্দ। সো ফ্রিকুয়েন্সি একটা নাউন, সো আমরা নাউন বলতে পারি। সো ফ্রিকুয়েন্সি পুনর্বার ঘটানো শব্দটির অর্থ দিতে নাউনকে নির্দেশ করে সাফিক্স ও ওয়ার্ড যুক্ত করে আমরা এখানে সুন্দর করে ব্যাখ্যা
দিয়ে দিয়েছি। তারপরেও অনেকে অন্য কিছু ভাবতে পারে, বাট ফ্রিকোয়েন্সি এটা একটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। সো আরও যদি আমরা এখানে কিছু তোমাকে দেখাই, সেটি হচ্ছে ম্যান ক্যান নট লিভ অ্যালোন, বলছে মানুষ একা বাস করতে পারে না। তো দ্য ওয়ার্ড অ্যালোন ইজ ইউজড হিয়ার। সো অ্যালোন শব্দটা এখানে কী হিসেবে ব্যবহার করা হয়েছে? অ্যালোন শব্দটা বলছে মানুষ ক্যান নট লিভ, লিভ মানে বাস করা, একা বাস করতে পারে না। তারা এই যে ভার্বটাকে মডিফাই করেছে, লিভটাকে মডিফাই করছে, কীভাবে বাস করতে পারে না? একা বাস করতে পারে না। সো আমরা এই জিনিসটাকে অ্যাডজেক্টিভ ভার্ব বলতেই পারি। এরপর দেখো পরেরটা রয়েছে স্টিল ওয়াটার রান ডিপ, বলছে স্টিল ওয়াটার্স রান ডিপ। এখানে স্টিল কী হিসেবে ব্যবহার করা হচ্ছে? স্টিল ওয়াটার রান ডিপ। তো এখানে কী হিসেবে ব্যবহার করা হচ্ছে? অ্যাডজেক্টিভ। ওয়াটারটা আসলে কেমন? স্টিল। তাহলে ওয়াটার সম্পর্কে বাড়তি তথ্য দিয়েছে, এই জন্য আমরা এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছি। ঠিক আছে? সো এরকম আরও অনেক শব্দ রয়েছে যেগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি এবং বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসে থাকে। সো তোমাকে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবা তত তোমার জন্য ভালো, এবং পরীক্ষায় তুমি এই ধরনের শব্দ দেখলে খুব সহজে অ্যান্সার করতে পারবা। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে পার্টস অফ স্পিচ থেকে তোমাদের কোশ্চেন করা হবে এবং তোমাকে কীভাবে অ্যান্সার করতে হবে। খুব বুঝে শুনে অ্যান্সার করো, তাহলে তুমি কিন্তু সহজেই সাকসেস হতে পারবে তোমার অ্যাডমিশন টেস্টে। সো ডিয়ার স্টুডেন্ট, পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং যদি ভিডিওটি তুমি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।